ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম অনেকে ক্লাসে ঢুকতে পারতেছে না আর কি, হোস্ট লেট দেখাচ্ছে আর কি, এই লেখাটা দেখাচ্ছে। জি, আমি করিতেছি। আচ্ছা, একটু অ্যাডমিট করে দেন, আমি ক্লাসটা শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে ম্যাম। আমার যতদূর মনে পড়ে আগের ক্লাসে আমরা এই লিবারেশন ওয়ার কেন্দ্র করে তিনটা ইভেন্ট আমরা পড়েছিলাম, তিনটা বিষয় পড়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ। একটা পড়েছিলাম যে প্রথমত আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনেছিলাম যে আমাদের স্বাধীনতার সূত্রপাত কবে থেকে, দেশ বিভাগ, সেইগুলো নিয়ে আমরা কয়েকটা কথা পড়েছিলাম। তারপর হচ্ছে আপনার যে ওরা যে আমার পাকিস্তানিরা যে আমাদের সাথে বৈষম্য গুলো করলো ঠিক কিরকম সেগুলো একটু বাই ইয়ার পার্সেন্টেজ আকারে দেখানো হয়েছে, যে ইকোনমিক্যাল ফিগার গুলো যে কোন প্রদেশে প্রভিন্সে কি পরিমাণ খরচ করেছে সেগুলো একটু দেখানো হয়েছে। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে পড়েছিলাম, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের পর 6 পয়েন্ট পড়েছিলাম, আর আগরতলা কনস্পিরেসিটা পড়েছিলাম। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে 1970-এর যে ইলেকশন বা 1970-এর নির্বাচন, জেনারেল ইলেকশন 1970। তো এখানে প্রথমে আপনারা 70-এর নির্বাচন সম্পর্কে অবগত আছেন। মূলত ওই নির্বাচনে আমরা একটা ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবার পরও আমাদেরকে কিন্তু সংসদে তারা আমন্ত্রণ জানায়নি, আমাদেরকে কর্তৃত্ব দেয়নি, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে এই স্বাধীনতার যে আন্দোলনটা সেটা আরো বেশি তীব্রতর হয় এবং জনসাধারণের মনে ক্ষোভটা কিন্তু আরো বেড়ে যায়। তো প্রথমে যেটা বলা হয়েছে যে এ জেনারেল ইলেকশন হ্যাড বিন অ্যানাউন্সড ইন 7th ডিসেম্বর 1970। 1970-এর 7 ডিসেম্বর তারিখটা একটু মনে রাখবেন। 1970-এর 7 ডিসেম্বর একটা সাধারণ নির্বাচন হয়, and in this election আওয়ামী লীগ own 160 ব্র্যাকেটে 7 আছে সিটস উইদিন 167 সিটস ইন ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে তারা 160টা সিট পায়, কয়টার মধ্যে? 169টার মধ্যে। এবং হচ্ছে ওই স্টেট অ্যাসেম্বলিতে তারা 310টার মধ্যে 288টা সিট পায়। তাহলে চিন্তা করেন কত বড় একটা মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ জয়লাভ করে। At last 13th February, Yahya Khan declared that in March the third National Assembly session will be held, and he postponed in 1st March 1971. তারপর যেটা বললো যে এই যে নির্বাচনটা হলো সেটার জন্য 13ই ফেব্রুয়ারি ইয়াহিয়া খান ডিক্লেয়ার করলো যে মার্চের 3 তারিখ ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন হবে, অর্থাৎ আপনার সংসদে বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে সেটা 13ই ফেব্রুয়ারি ঘোষণা দেয় যে 3 তারিখে সংসদ হবে, কিন্তু 1 তারিখে সেটা আবার পোস্টপোন করে দেওয়া হয়। অর্থাৎ তারা একটা গড়িমসি করে, মানে কোনোভাবেই ক্ষমতাটা ওই আওয়ামী লীগের হাতে বা শেখ মুজিবের হাতে দিবে না, সেই জন্য নানা রকম গড়িমসি চলতে থাকে। সামওয়ান রেজড ইওর হ্যান্ড। ম্যাডাম স্ক্রিনটা স্লাইডটা ফুল স্ক্রিন করে দিবেন ম্যাডাম, একটু কাইন্ডলি। হ্যাঁ ঠিক আছে, জি থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, তো যেটা বলছিলাম 1970-এর 7ই ডিসেম্বর নির্বাচন হয়েছিল। সেখানে দুটো ভাবে, স্টেট অ্যাসেম্বলিতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম, আবার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলিতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম। কিন্তু এরপরেও দেখা গেছে যে ওরা সংসদের ডেট দিচ্ছে যে কবে সংসদ বসবে। 13ই ফেব্রুয়ারিতে একটা ডেট ঘোষণা করে ইয়াহিয়া, সেটা ছিল 3 মার্চ, কিন্তু আবার 1st মার্চ সেটা পোস্টপোন করে দেওয়া হয়। তো ওইখানে যে মূলত ওই নির্বাচনের যে মেইন দুইটা পার্টি, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান ছিল আওয়ামী লীগ থেকে, আর জুলফিকার আলী ভুট্টো ছিল পাকিস্তানিদের পক্ষ থেকে। পিপলস কি জানো এটা, পিপিপি দিয়ে, এটার ফুল একটা মিনিং আছে, আমি আপনাদের লিখে দিব। তো ওইটা একটা সামারি এখানে দেওয়া আছে যে কোন দলের লিডার কে ছিল, কতদিন পর্যন্ত তারা লিডারশিপে ছিল, কয়টা সিট কোন দল জিততে পেরেছিল, এবং পার্সেন্টেজ সেটা এখানে দেওয়া আছে। এট এ গ্ল্যান্স এটা একটু দেখে নিবেন। এরপরে আসলে হচ্ছে 7ই মার্চের যে ভাষণটা ছিল, আমরা সবাই জানি 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণের কথা। এই ভাষণের ডিউরেশন কতক্ষণ ছিল বলতে পারবেন কেউ? ম্যাম 18 মিনিট। আচ্ছা,
এই ভাষণটা তো হচ্ছে আসলে আমরা এত শুনছি, মেন জিনিসগুলো আমরা সবাই জানি, আমরা অনেক শুনেছি, তারপরেও এখনো এই ভাষণটা শুনলে হচ্ছে অনুপ্রাণিত হওয়া যায়। এবং এই স্পিচ এত শক্তিশালী ছিল যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের এই ভাষণ শুনে এই দেশের বিভিন্ন স্তরের আপনার মানুষজন যুদ্ধে ঝাঁপায়া পড়ার জন্য তাদের মন থেকে একটা স্পৃহা তৈরি হয়েছে, এতটাই মোটিভেটেড ছিল এই ভাষণটা, স্পিচটা। তো ওইখানে আমরা মূলত যেই জিনিসগুলোর কথা দাবি করা হয়েছিল শেখ মুজিবুর রহমান, সেগুলোর এখানে 4টা পয়েন্ট আকারে দেওয়া আছে। শেখ মুজিব raised his 4 points demand to fulfill before the session। হ্যাঁ, ওই 7ই মার্চের ভাষণে সে 4টা জিনিস দাবি করেছিলেন। তো প্রথমেই ছিল যেটা উইথড্রয়াল অফ দ্য মার্শাল ল। আপনারা সবাই মার্শাল ল সম্পর্কে জানেন, পাকিস্তানিরা একটা মার্শাল ল জারি করেছিল এবং সেটা ছিল মূলত বাঙালিদেরকে নিরস্ত্র করার একটা ল, এবং এটা পুরাটাই হচ্ছে ইস্ট পাকিস্তানের এগেনস্টে যায়। এই মার্শাল ল জারি করে ওরা ওদের ওই শোষণ বঞ্চন গুলাকে আরো বেশি করে নিয়েছিল, বৈধ করে নিয়েছিল, শুধুমাত্র এই মার্শাল লকে পুঁজি করে। তো এটা উইথড্রয়াল করাটা ছিল আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের প্রথম দাবি 7ই মার্চের ভাষণে। তারপরে বলেছিলেন যে রিটার্ন অফ দ্য ট্রুপস ব্যাক টু দেয়ার ব্যারেক, অর্থাৎ সৈন্যদেরকে ব্যারেকে ফিরিয়ে নেওয়ার কথা বললেন। থার্ড ওয়ান ছিল যে পাওয়ার হ্যান্ডেড ব্যাক টু দ্য ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ জয়ী দল যে জনপ্রতিনিধিদের হয়ে প্রতিনিধিত্ব করছে তাদেরকে ক্ষমতায়ন করা হোক বা ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হোক। এবং 4 নম্বরে যেটা বলা হয়েছিল যে প্রপার ইনভেস্টিগেশন ইনটু দ্য কিলিংস অফ আনআর্মড সিভিলিয়ান। এই যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদেরকে যে হত্যা করছিল, গণহত্যা হচ্ছিল, সেটার একটা সুষ্ঠু তদন্ত উনি দাবি করেছিলেন। তাহলে এই 4টা কি আমরা আরেকবার রিপিট করি, সহজেই আমাদের মনে থাকবে। প্রথমে ছিল কি মার্শাল লটা তুলে নেওয়া, উইথড্রয়াল অফ মার্শাল ল। 2 নাম্বারটা ছিল সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া। 3 নম্বরে বলা হয়েছিল যে বিজিত বা জয়ী জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ 70-এর নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদেরকে ক্ষমতাটা বুঝিয়ে দেওয়া। 4 নম্বরে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তানিদের উপর যে হত্যাযজ্ঞ চলেছিল, নিরস্ত্র সিভিলিয়ানদের বা নিরস্ত্র মানুষ জনসাধারণের উপর যে হত্যাকাণ্ড চলছিল সেটার একটা সুষ্ঠু তদন্ত করা। এই 4টা ছিল মূলত ওই 7ই মার্চের ভাষণে প্রথমে এই 4টা জিনিস তিনি দাবি করেছিলেন। এবং তার প্রেক্ষিতে যদি এগুলো ফুলফিল না করে পাকিস্তানিরা, সেক্ষেত্রে আমরা কি করব সেটা বলেছিলেন, যে সেক্ষেত্রে আমরা যুদ্ধে যাব বা তাদের এগেনস্টে আমরা ভয়েস রেজ করব। কিন্তু এই 4টা ডিমান্ড তারা যদি আমাদের ফুলফিল করতো তাহলে হয়তো এটা যুদ্ধ পর্যন্ত গড়াতো না। এবার আসি আমরা হচ্ছে সবচাইতে লোমহর্ষক এবং ভয়াবহ যে পার্টটা, সেটাতে 1971 সালের 25শে মার্চ, জিনোসাইড অফ 25 মার্চ 1971। আসলে এটা এতই বিশ্বের ইতিহাসে এতটা জঘন্য হত্যাযজ্ঞ এটা খুব কমই আছে, যে একেবারে উইদাউট এনি কি বলে এটা ওয়ার্নিং, মানে ঝাঁপায় পড়া নিরস্ত্র বাঙালিদের উপর, এবং তাদের যেটা সুপরিকল্পিত একটা হত্যাযজ্ঞ। আর এটার সাথে যে জড়িত ছিল এই হত্যাকাণ্ডটার যে প্ল্যানিং এর যিনি ছিলেন উনি সম্ভবত টিক্কা খান নামে পরিচিত, এটা তারই একটা মাস্টার প্ল্যান ছিল। আর এই টোটাল হত্যাযজ্ঞটা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। 1971 সালের 25শে মার্চ রাতে যে ভয়াবহ হত্যাকাণ্ডটা ঘটেছিল সেটা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। On the night of 25 March, Pakistan Army began a violent effort to suppress the Bengali opposition. অর্থাৎ তারা 25শে মার্চ রাতে তাদের হচ্ছে ভায়োলেন্সটা তারা শুরু করে। They named their dirty war, তাদের যে এই নোংরা যুদ্ধটা, এই লিগ্যাল ডিমান্ড অফ বেঙ্গলি, যে বাঙালিদের যে লিগ্যাল ডিমান্ড তার এগেইনস্টে তাদের এই নোংরা যুদ্ধটার নামই ছিল অপারেশন সার্চলাইট। এটার কিছু পারপাস ছিল, মূলত কয়েকটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই অপারেশন সার্চলাইটটা কন্ডাক্ট করেছিল। তার মধ্যে প্রথমে ছিল যে
to arrest or kill the Awami League leaders, student leaders and Bengali intellectuals. অর্থাৎ তারা হচ্ছে যে আওয়ামী লীগ লিডার নেতা যারা ছিল এবং স্টুডেন্ট লিডার ছিল এবং হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল পিপল ছিল, যেমন শিক্ষাবিদ, তারপর হচ্ছে আরো আইনজীবী, তারপর হচ্ছে শিল্পী, মূলত একটা দেশকে যারা প্রতিনিধিত্ব করতে পারে, একটা তাদের প্রথম উদ্দেশ্যই ছিল যে বাঙালিকে মেধাশূন্য করে ফেলা। হ্যাঁ, কারণ মেধা এটা তো একটা জাতির বিবেক, একটা দেশকে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা কি? মেধাবী লোকজন। এই জন্য তাদের এটা প্রথম টার্গেটটাই ছিল যে বাঙালিকে মেধাশূন্য করতে হবে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে এই বিভিন্ন আওয়ামী লীগ এবং স্টুডেন্ট লীগের যে লিডার এদের পাশাপাশি এরকম ইন্টেলেকচুয়াল পিপলদেরকেও গণহারে মারতে থাকে। দ্বিতীয় পারপাসটা ছিল টু disarm the Bengali personnel of military, paramilitary and police forces. বাঙালি মিলিটারি, প্যারামিলিটারি এবং পুলিশ ফোর্স, হ্যাঁ, এদেরকে নিরস্ত্র করে ফেলা। এই জন্য তাদেরকে বলা হয়েছিল যে সকল অস্ত্রগুলা জমা দিয়ে দেওয়ার জন্য রাজারবাগ পুলিশ লাইনে এখানে সব অস্ত্রগুলো তারা জমা নিয়ে নেয় এবং সেখানেই কিন্তু প্রথম তারা মানে ওই রাজারবাগ পুলিশ লাইনে যে যারা ছিল আপনার তারা আজ করতে পারে যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন, হ্যাঁ, কিছু একটা হতে যাচ্ছে, আদারওয়াইজ সব অস্ত্র জমা নিয়ে নিচ্ছে, এরকম কেন করা হচ্ছে। তো এটা ছিল তাদের দ্বিতীয় উদ্দেশ্য, কারণ নিরস্ত্র করে ফেললে তাদের ভারী ভারী অস্ত্রের সম্মুখে বাঙালিরা দাঁড়াতে পারবে না। থার্ড ওয়ান ছিল টু ক্যাপচার আর্মরি, রেডিও স্টেশন এন্ড টেলিফোন এক্সচেঞ্জ। অর্থাৎ এই যে রেডিও স্টেশন বলেন, টেলিফোন এক্সচেঞ্জ বলেন, এই জিনিসগুলা ক্যাপচার করে নেয়া কেন? যেন এই টোটাল এই যে বাঙালি যে জাতিটাকে বা বাংলাদেশের যে অংশটুকু, হ্যাঁ, ইস্ট পাকিস্তান, তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানের যে অংশটুকু, এটাকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা। গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা যেন এখানে কি হচ্ছে না হচ্ছে এই খবরগুলো যেন কোনোভাবে বাইরে সম্প্রচার হতে না পারে, সেই জন্য এই জিনিসগুলো তারা ক্যাপচার করতে চেয়েছে। তারপরে হচ্ছে টু টেক ওভার দ্য কন্ট্রোল অফ দ্য প্রভিন্স অফ ইস্ট পাকিস্তান বাই রুথলেসলি কার্বিং দ্য নন কর্পোরেশন মুভমেন্ট হেডেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, ওই 25শে মার্চের আগ পর্যন্ত এই বঙ্গবন্ধু যখন আপনার ওই 7ই মার্চের ভাষণ দিল, এরপর থেকে অসহযোগ আন্দোলন চলছিল। হ্যাঁ, অসহযোগ আন্দোলন হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট। এটা মানে কি? এই আন্দোলনটা হচ্ছে এরকম এক ধরনের আন্দোলন যে সরকারকে কোনো প্রকার সাপোর্ট দিবে না বা সহায়তা করবে না, কিন্তু এটা কিন্তু এমন না যে কোনো নৈরাজ্যকতা চলবে, হানাহানি মারামারি এরকম কিছু না। জাস্ট হচ্ছে যে অফিস আদালতে যাবে না, কাজ করবে না, সরকারের সাথে কোঅপারেশন করবে না। এই নন কোঅপারেশন মুভমেন্টটা কন্ডাক্ট করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই আন্দোলনটাকে বন্ধ করে এবং রুথলেসলি অর্থাৎ খুব নৃশংসভাবে এই জাতিকে ধ্বংস করে আপনার ইস্ট পাকিস্তানের ক্ষমতাটা নিয়ে নেওয়া। তাহলে আমরা 25শে মার্চের যে বর্ণনা সেটা যদি পরীক্ষায় আসে, অল্প কথায় গুছিয়ে লিখতে পারবো না? যে basically the dirty wire against the legal demand of Bengali people is known as Operation Searchlight. Operation Searchlight conduct হয়েছিল কবে? 25 March 1971, and the main purposes was to kill or arrest the Awami League leaders, Bengali intellectuals, তারপর হচ্ছে disarm Bengali armed people, তারপর capture armory stations, radio station, telephone exchange, and most importantly capture the power of the province or control of the province of East Pakistan. এগুলাই ছিল মূলত 25শে মার্চের গণহত্যার মেইন উদ্দেশ্য। এই যে দেখেন ছবিতে দেওয়া আছে গণহত্যার পরে যে কিছু চিত্র, মানুষজনকে মেরে ডোবায় নালায় এভাবে ফেলে রাখা হয়েছে। আপনারা তো জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কত বড় একটা সাক্ষী বহন করে এই 1971 সালের 25শে মার্চ কাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল ছিল, জগন্নাথ হলে মূলত হচ্ছে নন মুসলিম স্টুডেন্টরা থাকতো। তো ওইখানটা জগন্নাথ হলটাকে পুরো একেবারে ওখানে যারা থাকে সবাইকে নির্বিচারে হত্যা করা হয়। তারপর তখন মেয়েদের 2টা হলই ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সম্ভবত 5টা হল, তখন 2টা হলই ছিল, রোকেয়া হল আর শামসুন নাহার হল।
এই দুইটা হলে গিয়ে নির্বিচারে ফিমেল স্টুডেন্টদের রেপ করা হয়, তাদেরকে হত্যা করা হয়, মানে নৃশংস অত্যাচার যাকে বলে। এখানে যেটা প্রথম পয়েন্টে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, জগন্নাথ হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল অফ ঢাকা ইউনিভার্সিটি ওয়ার ডিস্ট্রয়েড, মানে টোটালি ধ্বংস করে দেওয়া হয়। স্পেশালি মোস্ট অফ দ্য গার্ল স্টুডেন্টস ওয়ার রেপড and estimated 600 to 700 of its residents were murdered. চিন্তা করতে পারেন 600 থেকে 700 রেসিডেন্টকে মার্ডার করা হয় বা হত্যা করা হয়। By midnight ঢাকা was burning. মধ্যরাতের মধ্যেই ঢাকা শহর কি আগুনে জ্বলছিল, মানে পুরো ঢাকা শহরের জায়গায় জায়গায় আগুন জ্বলছিল। স্পেশালি দ্য হিন্দু ডমিনেটেড ইস্টার্ন পার্ট অফ দ্য সিটি. Sheikh Mujibur Rahman was considered dangerous and hence arrested by Pakistan Army. তারা শেখ মুজিবুর রহমানকে একটা থ্রেট হিসেবে কনসিডার করতো, এজন্য তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। But before getting captured at the midnight, the first hour of 26th March, Bangabandhu declared the independence of Bangladesh and sent it to Chittagong through wireless. তারা বঙ্গবন্ধুকে বিপজ্জনক ভেবে তাকে অ্যারেস্ট করে, কিন্তু বঙ্গবন্ধু তো এটা আগে আজ করতে পেরেছিলেন যে এরকম কিছু হতে পারে, সেজন্য তিনি তার বাসাতেই মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট রাখছিলেন, যার মাধ্যমে সে ওই চিটাগং যে রেডিও স্টেশন সেখানে ওয়্যারলেস এর মাধ্যমে ওই ঘোষণাটা পৌঁছাতে পেরেছিলেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। সেটা ছিল 25শে মার্চের মিডনাইট, এই জন্য এটাকে 26শে মার্চের প্রথম প্রহর বলা হয়, যেহেতু এটা 25শে মার্চ রাতের শেষার্ধ ছিল। ঠিক আছে, দিস মে বি মাই ফার্স্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু হচ্ছে বঙ্গবন্ধুর মুখের কথাটা বলা হচ্ছে, বঙ্গবন্ধু এভাবেই বলেছিলেন যে দিস মে বি মাই লাস্ট মেসেজ, হয়তো এটাই আমার শেষ বার্তা। ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজকে থেকে কি বাংলাদেশ স্বাধীন। I call upon the people of Bangladesh everywhere you might be and with whatever you have, মানে তোমরা যেখানেই আছো জানিয়েই আছো, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of the Bangladesh and final victory is achieved. অর্থাৎ বললো যে হয়তো এটাই আমার শেষ বার্তা, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন, তোমাদের যার যা আছে যেখানে যে আছো তা নিয়ে তোমরা প্রতিহত করো পাকিস্তানিদের, এবং তোমাদের এই যুদ্ধটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত পশ্চিম পাকিস্তানের একজন সৈনিকও এই দেশে বাংলাদেশের মাটিতে থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের যুদ্ধটা তোমরা অব্যাহত রাখো। তিনি এই মেসেজটা দিয়েছিলেন। এরপরে আসেন হচ্ছে আমরা মূলত যে 26শে মার্চ থেকে তো আমাদের যুদ্ধটা শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রেক্ষাপট এইগুলো, এই যে 25শে মার্চের গণহত্যা, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং অ্যারেস্টেড হলেন, এবং তার এই ঘোষণাকে কেন্দ্র করে একটা সরকার গঠন করা হয় টেম্পোরারি ভাবে। আপনারা জানেন এটা গঠিত হয়, উনি ঘোষণা দিয়েছিলেন 26শে মার্চ এবং নতুন করে সরকার গঠন করা হয় হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল। 10ই এপ্রিল গঠন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাবসেন্সে সেটাকে প্রতিনিধিত্ব করছিলেন তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, 10th April 1971, after the declaration of independence on 26 March 1971, the Mujibnagar government headed by Tajuddin Ahmed took oath on 17th April 1971 at Mujibnagar. আপনারা জানেন যে মুজিবনগর সরকার যে গঠিত হয় সেখানে তাজউদ্দিন আহমেদ প্রধান হিসেবে শপথ গ্রহণ করে মুজিবনগরের থেকে 1971 সালের 17ই এপ্রিল। এবং ওই যে মুজিবনগর সরকারটা গঠিত হয়, ওই সরকারের যে মুজিবনগর সরকারের ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেক্টরে কে কে ছিলেন এখানে ছকে দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা খুব ভালোভাবে মেমোরাইজ করবেন, মনে রাখার চেষ্টা করবেন। মুজিবনগর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
ঠিক আছে। প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি তখন অ্যাবসেন্ট ছিলেন বলে তিনি শপথ গ্রহণ করেন নাই, এবং তার অ্যাবসেন্টে বাকিরাই কাজটাকে অব্যাহত রেখেছিলেন। ভাইস প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, ফিনান্স মিনিস্ট্রি ছিলেন এম মনসুর আহমেদ, তারপর হচ্ছে হোম মিনিস্ট্রি ছিলেন AHM কামরুজ্জামান, এবং হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স এ ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এগুলা সম্ভবত আপনারা জানেন, তারপরে ওই জিনিসগুলো একটু মনে রাখবেন। প্রেসিডেন্ট কে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, এবং মিনিস্ট্রি অফ ফিনান্স, হোম, ফরেন অ্যাফেয়ার্স কে কে কন্ডাক্ট করেছিলেন ওই সময় দায়িত্ব, এটা একটু মনে রাখবেন। The functions of the ministries and divisions were, এখানে হচ্ছে মূলত তাদের যে ফাংশন গুলো ছিল সেগুলো সংক্ষেপে বর্ণনা করে আছে। মেজর জেনারেল আতাউল গনি উসমানী, উনি ছিলেন হচ্ছে কমান্ডার ইন চিফ। তারপর হচ্ছে SS সামাদ, উনি ছিলেন ডিফেন্স সেক্রেটারি। তারপর হচ্ছেন কলোনিয়াল আব্দুর রব, আচ্ছা মেজর কর্নেল আব্দুর রব, তিনি ছিলেন চিফ অফ স্টাফ। তারাই মূলত আপনার এই যুদ্ধটাকে পরিচালনা করে গেছে, 1971 সালে যুদ্ধটাকে পরিচালনা করে গিয়েছে। The Ministry of Defense divided the war zone into 11 sectors. এটা আমরা সবাই জানি যে যুদ্ধ চলাকালীন যুদ্ধটা সুচারুরূপে পরিচালনা করার জন্য গোটা দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এই দায়িত্বটা কে ছিল? ডিফেন্স মিনিস্ট্রি, and appointed a sector commander for each of the sector. গোটা দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয় এবং প্রত্যেকটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার অ্যাপয়েন্ট করা হয় বা নিয়োগ করা হয়। বাট দেয়ার ওয়াজ নো সেক্টর কমান্ডার ফর সেক্টর নম্বর 10 অর নেভাল সেক্টর। আমরা যদিও বলি যে 11টা সেক্টর ছিল, কিন্তু সেক্টর কমান্ডার ছিল 10 জন। কারণ 10 নম্বর যে সেক্টরটা ছিল সেটা বেসিক্যালি হচ্ছে সমগ্র দেশ ব্যাপী ছড়িয়েছিল, সেটা ছিল নেভাল সেক্টর। 10 নম্বর সেক্টরটা কভার করেছিল বাংলাদেশের সকল জলপথ, বুঝতে পেরেছেন? যে যে জায়গায় বিভিন্ন নদী, তারপর হচ্ছে আপনার সাগর, খাল যা আছে, এই জিনিসগুলোকে নিয়ে 10 নম্বর সেক্টরটা ছিল। The exiled government directed freedom fighting. During 9 months of fighting, at least 30 lakhs people were dead, and another 20 lakhs women and minor girls were raped or killed. চিন্তা করলেও এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে যে 30 লাখ মানুষ মারা গেছে এবং 20 লাখ মা বোন ধর্ষিত হয়েছে। On 14th December 1971, the brutal Pakistan army and their collaborators, কোলাবোরেট বলতে বোঝানো হয়েছে মূলত যে পাকিস্তানিদের সহচর যারা ছিল, যেমন রাজাকার, আল বদর, আল শামস, also killed more than 1000 intellectuals and professionals just 3 to 2 days prior to their surrender. চিন্তা করতে পারেন 16 ডিসেম্বর দেশে তারা মানে দেশ স্বাধীন হলো, ওরা আত্মসমর্পণ করলো, তার ঠিক 2 দিন আগে তারা 1000 জন ইন্টেলেকচুয়াল হত্যা করে। কতটা মানে মাস্টার মাইন্ডেড কিলার ছিল, যে ওরা বুঝতে পারছে যে এখন আমাদের পরাজয় নিশ্চিত, এই জন্য জাতিটাকে একদম পুরোপুরি নিঃশেষ করে দিয়েছে। এই জন্য এই 14 ডিসেম্বর আমরা কি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি, কারণ এই দিনে আমাদের প্রায় 1000 জন বুদ্ধিজীবীদের নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয়। Finally, in 16th December, the Pak army signed their Charter of Defeat and recognized their former province as independent state named Bangladesh. এবং শেষ পর্যন্ত 16 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে এবং হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তো এই স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপটটা সহ মোটামুটি এইভাবেই ছিল। এরপরে যে আমরা বললাম না যে যুদ্ধের সময় যুদ্ধ ঠিকভাবে পরিচালনা করার জন্য গোটা দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। ওই 11টা সেক্টর এখানে মানচিত্রে দেখানো আছে, দেখবেন। প্রথম সেক্টরটা ছিল চিটাগং বা চট্টগ্রাম যেটাই বলেন, এবং এটার দায়িত্বে ছিল জিয়াউর রহমান এন্ড রফিকুল ইসলাম।
তারপর ছিল কুমিল্লা, নোয়াখালী, তারপর ছিল ব্রাহ্মণবাড়িয়া, পার্টস অফ সিলেট, 4 নম্বরে ছিল হবিগঞ্জ জেলা, 5 নম্বরে ছিল দুর্গাপুর, তারপরে হচ্ছে আপনার 6 নম্বরে ছিল রংপুর ডিস্ট্রিক্ট, 7 নম্বরে ছিল রাজশাহী, পাবনা, 8 নম্বরে ছিল কুষ্টিয়া, যশোর, 9 নম্বরে ছিল বরিশাল, পটুয়াখালী, আর 10 নম্বরে ছিল বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বাংলাদেশের সমুদ্র জলপথ, 11 নম্বরে ছিল ময়মনসিংহ, টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা। এটার দায়িত্বে ছিল জিয়াউর রহমান, আবু তাহের এন্ড হামিদুল্লাহ খান। 14 ডিসেম্বর 1971, যেটা বললাম যে 14ই ডিসেম্বর ঠিক যুদ্ধের 2 থেকে 3 দিন আগে তারা আমাদের প্রায় 1000 ইন্টেলেকচুয়াল পিপল হত্যা করে, এবং যে ক্ষতিটা তারা করেছে এই ক্ষতিটা আসলে অপূরণীয়, এই ক্ষতিটা আসলে পূরণ হবার নয়। The brutal Pakistan army and their collaborators also killed more than 1000 intellectual and professional just 3 days prior to their surrender. The death squads of Jamaat-e-Islam, Al-Badr, Al-Shams kidnapped the Bengali intellectuals, doctors, university and college teachers, and other professionals who were mainly progressive in their activities from their houses and killed them brutally just 3 to 2 days prior to their surrender in December 1971 to make the Bengali nation intellectualless in the coming period. অর্থাৎ আসন্ন সময়ে এই জাতিকে মেধাশূন্য করার জন্য তারা এই যে ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক এদেরকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। আচ্ছা, আমাদের যুদ্ধের সময় ইউনাইটেড স্টেট এবং ইউনিয়ন অফ সোভিয়েত সলিসিটার্স রিপাবলিকস যেটা বলে, এই দুইটার যে ভূমিকা ছিল সেটা একটু আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যুদ্ধের সময় 1971 যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা পাইনি, তারা কিন্তু পাকিস্তানিদের সাথে ছিল, মানে পশ্চিম পাকিস্তানিদের সাথে ছিল। পক্ষান্তরে আমাদের পক্ষে ছিল হচ্ছে রাশিয়া, যেটা বলা হয় আমার ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, যেটাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন, যেটাকে বাংলায় বলে ইউএসএসআর। আপনারা জানেন যে ওই পাকিস্তানিরা 7 বহর বিশিষ্ট একটা হচ্ছে যুদ্ধ জাহাজ প্রেরণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র 7 বহরের যুদ্ধ জাহাজ প্রেরণ করেছিল পাকিস্তানিদের পক্ষে। আর এটা দেখে ওই সোভিয়েত ইউনিয়ন 8 বহরের একটা পাঠানো শুরু করছে। যখন ওদের যে শক্তিশালীটা বাংলাদেশের হয়ে আসা শুরু করলো তখন তাদেরটা তারা ফিরিয়ে নিয়ে যায়। তো প্রাথমিক পর্যায়ে তারা আমাদের সাথে সহযোগিতা করে নাই আর কি। তারপর আছে সারেন্ডার, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত বা কাঙ্ক্ষিত সময়টা। The instrument of surrender was a written agreement that enabled the surrender of the Pakistani armed force on 16 December 1971 at the Ramna Racecourse Garden in Dhaka. ঢাকার রেসকোর্স ময়দানে 1971 সালে 16 ডিসেম্বর একটা এগ্রিমেন্টে সাক্ষী করার মাধ্যমে তারা সারেন্ডার করে। লেফটেন্যান্ট জেনারেল A.A.K. Niachi, martial law administrator of East Pakistan, surrendered to Lieutenant General Jagjit Singh Arora, Joint Commander of India and Bangladesh Force. বাংলাদেশ এবং ভারতের যৌথ ফোর্সের কমান্ডার ছিলেন তখন জগজিৎ সিং আরোরা। Air Commander A.K. Khandekar, Deputy Chief of Staff of the Bangladesh Force, represented the provisional government of Bangladesh at the surrender. The day is commemorated as Victory Day, a national holiday in Bangladesh. এই দিনটা বাংলাদেশের বিজয়ের দিন এবং এটা জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। And as বিজয় দিবস on the Indian military calendar, এটা ইন্ডিয়াদের মিলিটারি ক্যালেন্ডারেও বিজয় দিবস হিসেবে আছে। 1971 সালের যুদ্ধের এখানে কিছু রেজাল্ট বলা হয়েছে, এটা মানে সাম আপ করা হয়েছে আর কি, এটা একটু দেখে নিবেন।
তো এই তো মোটামুটি এই চ্যাপ্টারটা হচ্ছে এখানে শেষ হয়। লিবারেশনের ওয়ারের আরেকটা ছোট পার্ট আছে। আচ্ছা, এতক্ষণ যে আমি আপনাদের সাথে বকবক করলাম, আপনারা বুঝতে পারছিলেন তো? সাউন্ডের সব ক্লিয়ার ছিল তো নাকি? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেটুকু আমরা পড়িয়েছি এখানে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু 2 মিনিটে আপনাদের সামারিটা বলছি। আমরা সবার আগে পড়েছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড, যে ঠিক কবে থেকে আমরা পরাধীন ছিলাম। তারপরে হচ্ছে আমরা পড়েছি 1971 সালের যুদ্ধকে কেন্দ্র করে সবার আগে যে মুভমেন্টটা হয়েছিল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তারপরে আমরা পড়েছি 66-র 6 দফা আন্দোলন। তারপরে আমরা পড়েছি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তারপর পড়েছি হচ্ছে 70-এর নির্বাচন। তারপরে 25 মার্চের পড়েছিলাম হচ্ছে অপারেশন সার্চলাইট, এবং ফাইনালি লিবারেশন ওয়ার এবং এটার রেজাল্ট। তো এই টোটাল যে টপিকগুলো আমরা পড়লাম, এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। 2 মিনিট সময় দিলাম, তারপর আমি লিবারেশন ওয়ারের সেকেন্ড পার্টটা শুরু করব। ম্যাম 10 নম্বর সেক্টর যে নো সেক্টর ছিল, ওইখানে কোনো কমান্ডার ছিল না নাকি? ওখানে যে 10 মাঝে নম্বর, মাঝে কমান্ড করতো, নিয়মিত কোনো কমান্ডার ছিল না, কোনটা আমি আসলে বলি আপনাকে, ছিল? 10 নম্বর সেক্টরে কোনো স্পেসিফিক কমান্ডার ছিল না। এখন নৌপথটা তো পুরো বাংলাদেশ জুড়ে বিস্তৃত। এখন যেই সময় যেই সেক্টরের, ধরেন 1 নাম্বার সেক্টরে কি ছিল? চিটাগং। এখন চিটাগং এর এরিয়াতে যে নৌপথ আছে, ওই এলাকায় আপনার যুদ্ধ অভিযান চলবে, তখন সেটা ওখানকার কমান্ডার এটাকে হ্যান্ডেল করতো। যখন ও যেদিকে আচ্ছা, যুদ্ধ পরিচালিত হতো, তখন সেই এলাকার বা সেই সেক্টরের কমান্ডার এটাকে কন্ডাক্ট করতো। এজন্য এটার কোনো একটা জি একজন নির্দিষ্ট কোনো কমান্ডার ছিল না। জি জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এনি মোর কোশ্চেন? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমি আরেকটা স্লাইডে যাচ্ছি। ওটাও লিবারেশন ওয়ারেরই, জাস্ট হচ্ছে অল্প কিছু ওখানে আছে। স্লাইডটা স্ক্রিন শেয়ার করে দিয়েছি, দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, দেখা যাচ্ছে। জি ওকে, ম্যাম, ঠিক দেখা আছে। যাচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার যে পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং হচ্ছে সোশ্যাল ডিসক্রিমিনেশনটা ছিল বা কনটেক্সটটা ছিল, যেটা কনটেক্সট মূলত, হ্যাঁ, লিবারেশন ওয়ারের যে পলিটিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল কনটেক্সট, ওইটা একটু আলোচনা, যে ঠিক কোথায় কোথায় আমরা ডেপ্রাইভড হয়েছি, কখন কখন আমরা ডেপ্রাইভড হয়েছি, কোন জিনিসগুলো আমাদেরকে এই মুক্তিযুদ্ধের প্রতি অনুপ্রাণিত করেছে, অথবা হচ্ছে এই পথে আসার জন্য আমাদেরকে বাধ্য করেছে, সেই সংক্রান্ত আলোচনা। দ্য কনটেক্সট অফ পলিটিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল কনটেক্সট অফ লিবারেশন ওয়ার। দেখেন, আমরা যখন হচ্ছে দেশ ভাগ হলো সেই 1905-এ, হ্যাঁ, আমরা কিন্তু খুব খুশি হয়ে গেলাম যে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা আলাদা ভাবে থাকবো, এবং পাকিস্তান একটা হলো, বাংলাদেশ আর পাকিস্তানিদেরকে নিয়ে, এবং ইন্ডিয়ানরা হিন্দুদেরকে নিয়ে আলাদা হলো, হিন্দুস্তান বা হিন্দুদের আলাদা একটা অংশ হলো। কিন্তু এর ফলে দেখা গেল যে যে স্বাধীনতার জন্য আমরা এই সেপারেশনে গেলাম, আরো উল্টাই হলো, আমরা আরো বেশি ডেপ্রাইভড হতে থাকলাম। অর্থাৎ আমাদের স্বাধীনতার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, আমাদের বঞ্চনা গঞ্জনা আরো বেশি বাড়তে লাগলো। এবং এখান থেকে ধীরে ধীরে বিভিন্ন দিক থেকে আমরা ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি, মানে শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা দিক থেকে তারা আমাদেরকে বঞ্চিত করতে থাকে। এই জিনিসগুলো যে ঠিক কোন কোন জিনিসগুলো আমরা, মানে আমাদেরকে যুদ্ধের প্রতি ধাবিত করে, সে ধারাবাহিকভাবে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমেই আসেন যে পলিটিক্যাল ডিসক্রিমিনেশনটা। দ্য গভর্নমেন্টস হেডকোয়ার্টার ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ওয়েস্টার্ন উইং। দেখেন, মেজরিটি ছিল আমাদের ইস্ট পাকিস্তানে, কিন্তু গভর্নমেন্ট হেডকোয়ার্টার কোথায় এস্টাবলিশ হয়েছিল? পশ্চিম পাকিস্তানে। Besides, the political representation of different ethnic groups was not equal in the central government. কেন্দ্রীয় সরকারের যে আপনার রিপ্রেজেন্টেটিভ যারা ছিল, এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল না। ম্যাক্সিমামই ছিল হচ্ছে রিপ্রেজেন্ট করতো তাদের অংশের লোকজন, সেখানে আমাদের লোকজন ছিলই না।
তাদেরও আবার হচ্ছে তাদের প্রদেশের মধ্যে যে পাঞ্জাব প্রদেশের যারা ছিল তারাই বেশিরভাগ সুযোগ পেত ওখানে ওই পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য। Minority ethnic groups such as Bengali population did not have significant representation in the government. অর্থাৎ সরকারের প্রতিনিধিত্ব হিসেবে আমাদের তেমন কোনো সিগনিফিকেন্ট ছিল না, পজিশন ছিল না। Consequently, control over state-owned organization, governmental mechanism, and the armed forces were in the hands of the dominated ethnic groups. অর্থাৎ আপনার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সবকিছুর কন্ট্রোল তাদের হাতেই ছিল। ডিউরিং দ্য ইয়ার্স অফ 1947 to 1971, অর্থাৎ 1947 দেশভাগ থেকে 1971 পর্যন্ত যে সময়টা, পিরিয়ডটা, পাকিস্তান এক্সপিরিয়েন্স prolonged phases of military rule. মিলিটারি রুল তো বুঝেন, তারা হচ্ছে সামরিক শাসন জারি করতো আমাদের উপরে। আর একটা দেশে যদি দীর্ঘদিন সামরিক শাসন চলে তাহলে তো বুঝতেই পারেন, মানে সেই দেশের উন্নতি বলেন, ডেভেলপমেন্ট, বিকাশ সবকিছু কিন্তু স্থবির হয়ে যায়। সামরিক শাসন কিন্তু খুব একটা গুড সাইন না। তারা দীর্ঘদিন পর্যন্ত সামরিক শাসন চালিয়ে আসছে, which made it more difficult for ethnic minorities to gain access to political power. যেহেতু তারা সামরিক শাসন চালিয়ে আসছে, হ্যাঁ, অথবা মার্শাল পিপল দিয়ে যে দেশটা পরিচালনা করে আসছে, এই জন্য মাইনর গ্রুপ যারা ছিল তারা এই পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজের সুযোগটা আরো বেশি কম পেত। The Bengali population did not even have satisfactory political representation in their own province. আমাদের যে নিজস্ব একটা প্রদেশ, যেমন প্রদেশ তো দুইটা ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এবং দুই প্রদেশের তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সিস্টেম ছিল, কিন্তু প্রাদেশিক যে ব্যবস্থা ছিল সেই প্রাদেশিক শাসনেও তারা আমাদেরকে ডমিনেট করতো, সেখানেও তারা আমাদেরকে স্বাধীনতা দিত না। Even for higher government posts such as Governor General, Bengali were not considered good enough. এবং যে উপরের দিকে যে পোস্টগুলো সেগুলোর জন্য তারা বাঙালিদেরকে কনসিডার করতোই না বললেই চলে। Such positions were awarded to people from West Pakistan or migrants from India who assured Pakistani citizenship. At the initial stage of the government's creation, the West Pakistan sought various mechanisms to avoid handing over power to East Bengal. অর্থাৎ সেই শুরু থেকেই তারা নানা রকম মেকানিজম ফন্দি ফিকির করতেই থাকে এই পূর্ব পাকিস্তানিদেরকে বঞ্চিত করার জন্য। এগুলা তাদের যে বিভিন্ন রকম পরিকল্পনা, ফন্দি ফিকির, এগুলা চলতেই থাকে। The elite of West Pakistan tried several ways to capture the control and succeed in their attempts to dominate East Bengal through the central government in West Pakistan. অর্থাৎ এই যে ওয়েস্ট পাকিস্তানের এলিট পিপল, মানে যে এলিট বলতে বোঝানো হয়েছে যে ওই পশ্চিম পাকিস্তানিদের উচ্চ পদস্থ, হ্যাঁ, ওরা সবসময় ওই কেন্দ্রীয় শাসনকে পুঁজি করে সেভারেল টাইমস এই আমাদেরকে শোষণ করার অ্যাটেম্পট নেয় এবং তারা সফল হয়, তারা বারংবার সফলও হয়। Through the process of creating and abandoning several drafts of the National Assembly that gave Bengalis a satisfactory share of representation in the Constitution of 1956. Before this would yield any positive outcome for the unification of the two wings of Pakistan, the country fell prey to military rule and previous assemblies were again dissolved. তারা নানা রকম মার্শাল ল, এই সেই হাবিজাবি এগুলা করতেই থাকে। ডিউরিং দ্য রিজিয়ন অফ দ্য মিলিটারি জেনারেল আইয়ুব খান, অর্থাৎ আইয়ুব খানের সময়ে ইস্টার্ন উইং সাফার্ড মেজারেবল লসেস। আইয়ুব খানের সময়ে পূর্ব পাকিস্তান একদম একটা ম্যাসিভ ক্ষতির ভিতর দিয়ে যায়। Political parties were not allowed to participate in the 1962 elections. Can you imagine? একটা প্রভিন্সের জনসাধারণকে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা পর্যন্ত তারা দিচ্ছিল না। And many politicians of East Pakistan were prevented from propagating their ideologies. অর্থাৎ প্রত্যেকটা রাজনীতিতে একটা মতাদর্শ থাকে, হ্যাঁ, সেটা আপনি বিএনপি হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি জামাতপন্থী হন, আমাদের সবার
প্রত্যেকটা দলে একটা আইডিওলজি থাকে, এই আইডিওলজিটা কনভে করার অধিকারটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। The Ayub Khan government was exclusively in favor of the Western wing and its power highly concentrated there. যেহেতু আইয়ুব খান সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো পাওয়ারটা সে এক্সারসাইজ করতে পারছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে ব্যবহার করতে পারছে, সেই জন্য তারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করার সুযোগটাও বেশি পেয়েছে। East Pakistan's discontent against the West Pakistani government exacerbated when security measures adopted to defend the eastern wing were neglected during the West between India and Pakistan in 1965. আপনারা জানেন যে 1965 সালে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয়। এটা কি জানেন 1965 তে ভারত পাকিস্তানের একটা যুদ্ধের কথা? Yes, students. জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম, কিন্তু যুদ্ধটা একটু ছোট ছিল মনে হয় ম্যাম। হ্যাঁ, আমি সেটার কথা বলছি। সেই যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানিরা তো সরি পশ্চিম পাকিস্তানি তো পূর্ব পাকিস্তানিদের বাধ্য করে তাদের হয়ে ইন্ডিয়ানদের এগেইনস্টে যুদ্ধ করার জন্য, বা এই যুদ্ধে যে একটা ক্ষতিকর প্রভাব যাদের উপর পড়ে পশ্চিম পাকিস্তানিদের পূর্ব পাকিস্তানিদের উপর পড়ে, বা পূর্ব পাকিস্তানে অনেক মানুষ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়, এটাকে তারা আমলেই নেয় না বিষয়টাকে। Following the fall of General Ayub Khan, the next general Yahya Khan attained dominance over Pakistan. এবং এই আইয়ুব খানের পরে আসে ইয়াহিয়া খান, তিনি আরো ভয়ঙ্কর, তার ডোমিনেশনের ভয়াবহতা দিন দিন আরো বাড়তেই থাকে। Yahya Khan promised to hold the first general election in Pakistan and eventually fulfilled his pledge in 1970. 70 নির্বাচনের কথা এখানে বলা হয়েছে। Yahya's hope to restore peace and mutual cooperation among the eastern and western wing were soon vanished. এবং সে যে দুই প্রদেশের মধ্যে এটা সমঝোতা আনতে চাই সেটা আসলে বাস্তবায়িত হয় না। The result of the 1970 election were fatal for the politician elite of the western wing because Awami League, a dominant political party from the eastern wing, won the election. অর্থাৎ তাদের এগেইনস্টে চলে যায় এই নির্বাচনের ফলাফল। আমরা 1970 নির্বাচনে দেখেছি যে একটা মেজরিটি সংখ্যক মানে মেজর পোর্শন সিট নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। They were able to secure 160 seats out of 30 seats. 300টার মধ্যে 160টা সিট পায় despite failing to secure any seats in western wing. অর্থাৎ ওয়েস্টার্ন উইং এ পশ্চিম পাকিস্তানের থেকে একটা ভোটও কিন্তু আমরা পাই না, ওই প্রদেশটা পুরোপুরি বাদ দিয়ে কিন্তু আমরা জয়লাভ করি, তার মানে আমরা সংখ্যাগরিষ্ঠই ছিলাম। Similarly, no political party from the western wing was able to obtain a seat in the eastern wing. ঠিক একই রকম ভাবে পূর্ব পাকিস্তান থেকেও পশ্চিম পাকিস্তানের কোনো পার্টি বিজিত হতে পারেনি। The parties were only capable in mobilizing the population in their respective province based on the majority of votes secured by Awami League for the first time in history. And East Pakistani political group were to get access to power in Pakistan. অর্থাৎ ইতিহাসে প্রথমবার ওই সেন্ট্রাল গভর্নমেন্টে পূর্ব পাকিস্তান থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়। Since this did not meet the interest of the western wing political elite, a conspiracy was hatched. তারা তো এটা অবশ্যই মেনে নেয় না এবং তারা এটা ষড়যন্ত্রে লিপ্ত হয়। Following the victory of Sheikh Mujib, leader of Awami League, and his demand for East Pakistan's development, General Yahya Khan declared that a meeting of the National Assembly will be held on 3rd March 1971. এটা তাদের ষড়যন্ত্রেরই একটা অংশ ছিল যে 1971 সালে 3rd মার্চ তারা একটা জেনারেল মিটিং যা সংসদ বসবে। হ্যাঁ, dominant political leaders of the political parties in the western wing, including Zulfikar Ali Bhutto of Pakistani People's Party and other army officials, convinced Yahya Khan to cancel the National Assembly. ওই জুলফিকার আলী ভুট্টো সহ অন্যান্য যারা আছে তারা ইয়াহিয়া খানকে কনভিন্স করে 1 মার্চের যে ওই ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল, সংসদে বসার কথা ছিল, সেটা বাতিল করা। Immediately after this notice, civil
আনরেস্ট স্প্রেড ওভার ইস্ট পাকিস্তান, এবং যখনই 1 তারিখে এটা বাতিল ঘোষণা করা হয় তখনই হচ্ছে উদ্বিগ্নতা বাড়ে পূর্ব পাকিস্তানের জনসাধারণের মনে, and mass demonstrations flooded the street, এবং এটার একটা রিপ্রেজেন্টেশন ছিল যে মানুষজন রাস্তায় নেমে আসে, protests were held and calls for independence were chanted. The spark of the liberation war of Bangladesh was ignited. ঠিক তখন থেকে এই যে আপনার ওই যুদ্ধের যে ক্ষোভটা তৈরি হয় এবং সূত্রপাতটা ঘটে যায় যখন ওই 3 মার্চের সংসদ বসার বিষয়টা বাতিল ঘোষণা করা হয় 1 মার্চে। তখনই বাঙালি বুঝে ফেলে যে তারা আসলে পরবর্তী কনস্পিরেসিতে লিপ্ত, ক্ষমতা দেওয়ার ইচ্ছা তাদের আসলে নাই। তো পলিটিক্যাল পার্সপেক্টিভটা এটাই ছিল যে প্রথমে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় কোনোভাবেই পূর্ব পাকিস্তানিদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হতো না। তারপর যখন এমনকি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হতো না, তারপর যখন 1970 নির্বাচনে তারা অংশগ্রহণ করলো এবং বিপুল ভোটে জয়লাভ করলো, এরপর তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় না। এটা নিয়ে নানা রকম গড়িমেশি চলে, ফাইনালি একটা ডেট সেট করা হয় এবং সেই ডেট অনুযায়ীও অ্যাসেম্বলিটা হয় না, সে পূর্ব মুহূর্তে এটা বাতিল করে দেওয়া হয় এবং তার প্রেক্ষিতে জনসাধারণ রাস্তায় নেমে আসে এবং তাদের মনে ক্ষোভ তৈরি হয়, তারা এটা প্রোটেস্ট দাবি করে। পলিটিক্যাল কনটেক্সটটা ছিল এরকম। এরপর আছে ইকোনমিক্যাল কনটেক্সট এবং হচ্ছে সোশ্যাল কনটেক্সট। এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, আর আমি সামনের ক্লাসে প্রথম 5 মিনিটে একটু এক কথায় আলোচনা করে দিব। আজকে আর পড়াবো না, আজকে এখানেই শেষ করব। স্টুডেন্ট, ইয়েস ম্যাম। তো শুনতে পাচ্ছেন তো, বললাম যে আজকে হচ্ছে আমরা এখানে একটু শেষ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে রেকর্ডিংটা একটু বন্ধ করে দিই নাকি? ওকে ম্যাম। ম্যাডাম আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে যেগুলো দেখালেন আজকে একটু পরে জয়েন করেছি তো, ওই স্লাইড গুলোকে আমাদেরকে সরবরাহ করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমি আপনাদের দিয়ে দিব। আমি একটু কথা বলবো এখন।